মহারাজ, মহারাজ, সর্বনাশ হয়েছে, সর্বনাশ। কি 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 হলো রানী? তুমি এত তোলা কেন? কি হয়েছে? তাড়াতাড়ি বলো, আমি এখন রাজসভায় যাব। মহারাজ, এইবারের বিবাহ বার্ষিকীতে আপনি যে সীতাহারটা বানিয়ে আমাকে উপহার দিয়েছিলেন সেটা চুরি হয়ে গেছে মহারাজ, চুরি হয়ে গেছে। হ্যাঁ, চুরি গেছে? তুমি নিশ্চিত? আমি নিশ্চিত মহারাজ, কারণ আমি ওটা উৎসবে অনুষ্ঠানে ছাড়া ব্যবহার করতাম না। আমি ওটা আমার সিন্ধুকে যত্ন করে রেখে দিতাম মহারাজ। এ তো খুব খারাপ খবর রানী। রাজবাড়ির মধ্যে থেকে সব থেকে বড় কথা, তোমার সিন্দুক থেকে সীতাহার চুরি গেছে। এটা তো প্রশাসনিক ব্যর্থতা। এর সম্পূর্ণ দায়ভার আমার। না, আমি সভায় গিয়ে এই বিষয়টা নিয়ে কথা বলবো। তুমি নিশ্চিন্ত থাকো। কি হলো মহারাজ, আপনার মুখটা থমথম করছে কেন? কোনো বিপদ আপদ ঘটেছে নাকি? আর কি বলবো, কপাল আমার খুব খারাপ। রানীমার খুব প্রিয় একটা গহনা রানীমার সিন্দুক থেকে চুরি হয়ে গেছে। কি বলছেন মহারাজ? এ তো ভয়ঙ্কর কথা, রাজবাড়িতেই চুরি। সেনাপতি, কাল রাজসভা পাহারায় কে ছিল? আগে মনোহর প্রহরী ছিল মন্ত্রী মশাই। মহারাজ, আপনি একদম নিশ্চিন্তে থাকুন। আমি চোর ধরে রানীমার গহনা রানীমার হাতে তুলে দেব। সেনাপতি, কাল যে প্রহরী রাজসভার পাহারায় ছিল তাকে ডাকো, আমি তাকে কিছু জিজ্ঞাসাবাদ করব। ঠিক আছে মন্ত্রী মশাই, আমি ওকে ডাকতে পাঠাচ্ছি। এই, কে আছো? ওই মনোহর প্রহরীকে ডেকে নিয়ে এসো তো। মন্ত্রী মশাই, আপনার কি মনে হয় চুরিটা কোনো বাইরের লোক করেছে? সেটাই তো তদন্ত করে বার করতে হবে। ওকে তো ডাকছি। এগুলো তোমার বিষয় নয় গোপাল, তোমার কাজ লোককে মনোরঞ্জন করা। তুমি সেটাই ভালো করে করো, কেমন? হ্যাঁ গোপাল, তুমি এই বিষয়ে কোনো কথা বলো না, এটা তো মন্ত্রীর কাজ। প্রণাম মহারাজ। প্রণাম সেনাপতি মশাই, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, তুমি কি জানো কাল রানীমার সিন্দুক থেকে রানীমার বহুমূল্য গহনা কেউ চুরি করে নিয়ে গেছে? তুমি কাউকে সন্দেহজনকভাবে ঘুরে বেড়াতে দেখেছো নাকি? না সেনাপতি মশাই, আমি সেই রকম কাউকেই ঘুরে বেড়াতে দেখিনি। ঠিক আছে, তুমি এখন যাও, আমি দরকার পড়লে আবার ডেকে পাঠাবো। কিছুই তো বোঝা গেল না মন্ত্রী। মহারাজ, কিচ্ছু ভাববেন না, আমি তো তদন্তের ভার নিয়ে নিয়েছি নিজের হাতে। আমি রানীমার গহনা ঠিক বার করে দেব, কোনো চিন্তা নেই। দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। মহারাজ, গহনাটা কি? সীতাহার রানীকে এই বছর বিবাহ বার্ষিকীতে উপহার দিয়েছিলাম। আমার তো মনে হয় এই চুরি রাজবাড়ির ভেতরের লোক ছাড়া কেউ করেনি। ঠিক আছে, দেখা যাক। আজকের মতো সভা মুলতুবি করে দিলাম। আমার শরীরটা খুবই খারাপ। যথাজ্ঞা মহারাজ। এবার আমি আমার কাজ করব। আমরা তাহলে আজ আসি মহারাজ। ঠিক আছে। আমি সবার শেষে রাজপ্রাসাদের বাইরে যাব। শোনো, রাজবাড়ির কোনো কর্মচারী যেন এখন বাড়ির বাইরে বের হতে না পারে। মহারাজের হুকুম, তোমাদের জানিয়ে গেলাম। বিজ্ঞানী, একটু দাঁড়াও। কি হলো? আজ তুমি সবার শেষে বার হলে কেন? দরকার ছিল বিজ্ঞানী। আচ্ছা গোপাল, রাজার ঘরে চুরি? হ্যাঁ, অবাক কাণ্ড বটে। আমরা তো ভয়ে মরি, কখন যে কি ঘটে। তোমার কোনো ভয় নেই সভাকবি, চোর কিন্তু রাজবাড়ির ভেতরেই ঘাপটি মেরে বসে। আমারও তাই মনে হয়। তুমি একদম সঠিক রাস্তায় যাচ্ছ। আমার কথা তো মহারাজ শুনবেন না, মন্ত্রী মশাই আমাকে বলতে দেবেন না। রানীমার সীতাহার চুরি গেছে সেই শুনে তো আমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। তুমি কি করতে চাও গোপাল? তাহলে শোনো। বুঝলাম গোপাল, তুমি একদম ঠিক ভেবেছো। আর সভাকবি, এইটা কিন্তু তোমাকেই করতে হবে। আমি যদি এর প্রচার করি তবে কিন্তু সন্দেহ হবে। হ্যাঁ, আমি বুঝে গেছি। আমার একটাই ভয়, বুঝলে, রাজবাড়ির মধ্যে থেকে যেন চোর চলে না যায়। আমি রানীমার সাথে এই বিষয়ে কথা বলবো, বুঝলে। কখন কথা বলবে? তোমরা তোমাদের ঘরে যাবে আর আমি যাব রাজবাড়ি।
দাসী, কিছু বলছেন রানীমা? তুমি চমকে উঠলে কেন? আজ সকাল থেকে যা ঘটনা ঘটছে তাতে সবার মনের ওপর খুব চাপ পড়ছে রানীমা। জানি দাসী, কিন্তু একটা কথা কি জানো, সোনা হারানো বা চুরি যাওয়া খুব খারাপ লক্ষণ। জানি না কি অমঙ্গল ডেকে আনছে জীবনে। তুমি যাও দাসী, আমাকে একটু একা থাকতে দাও, যাও। যথা আজ্ঞা রানীমা। রানীমা জয় হোক। বলো প্রহরী, কি প্রয়োজন? রানীমা, গোপাল দাদা আপনার সঙ্গে দেখা করতে চান। পাঠিয়ে দাও। আমার কেমন যেন মনে হচ্ছে, যদি আমার সীতাহারকে উদ্ধার করতে পারে তবে সেটা গোপাল। কিছু কথা ছিল রানীমা। বলো তুমি গোপাল। রানীমা, আমি আপনাকে কথা দিলাম, আপনার সীতাহারে যে চুরি করেছে তাকে বামাল সমেত ধরে আপনার সামনে আনব। আমার তোমার উপর সেই বিশ্বাসটুকু আছে গোপাল। মহারাজ আমাকে এই তদন্ত থেকে সরে থাকতে বলেছেন, কিন্তু রানীমা, আপনার গহনা চুরি গেছে, এই ছেলে কিভাবে চুপ থাকবে বলুন তো? আমি অন্য পথ অবলম্বন করব। ঠিক আছে, তুমি তোমার মতো কাজ করো, আমি মহারাজকে কিছু জানাবো না। আমার একটা অনুরোধ আছে রানীমা। বলো। মহারাজকে বলে শুধু একটা কাজ করান, রাজবাড়িতে যারা থাকে তারা যেন কেউ বাইরে না বেরোতে পারে। কেন, তোমার কি ধারণা এই কাজ রাজবাড়ির ভেতরের কারোর? হ্যাঁ রানীমা, তবে এই কথা যেন মহারাজ জানতে না পারেন। ঠিক আছে, আমি মহারাজকে আমার মতো করে বলবো, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। শুভরাত্রি রানীমা। আজকে হলো, এখনো এলো না? এত দেরি তো করে না। কি গো, আজ এত দেরি হলো যে? উমা, বলি কাঁধে ঝোলা কেন? কি আছে ঝোলা? ঝোলায় আছে চোর ধরার যন্ত্র, একটা গুপি যন্ত্র। চোর? কে চোর? কি চুরি হয়েছে? কোথায় চুরি হয়েছে? বলছি সব বলবো। অনেক কথা আছে গিন্নি, হাত মুখটা ধুয়ে আসি, তারপর কর্তা গিন্নি বসবো আজকে রোমাঞ্চকর গল্প বলতে। আহ, রাজবাড়ি থেকে চুরি! ওহ, আমি ভাবতেই পারছি না রানী, কিছুতেই ভাবতে পারছি না। পাহারা বাড়ান মহারাজ, আর একটা কথা ঘোষণা করে দিন, রাজবাড়ির মধ্যে যারা কাজ করে তারা যেন কিছুদিন বাইরে না যায়। সীতাহার পেয়ে গেলে তারা স্বাভাবিকভাবে কাজকর্ম করবে। ঠিক আছে, তাই হবে। মন্ত্রী মশাই কি ভাবছেন? এই মন্ত্রী মশাইয়ের উপরে আমার বিন্দু মাত্র ভরসা নেই। না না না, মন্ত্রী বলেছে খুব তাড়াতাড়ি চোর ধরা পড়ে যাবে। হলেই ভালো। আচ্ছা, এই চুরি সম্পর্কে গোপালের কি মত? গোপাল অনেক কিছু বলতে এসেছিল, আমি গোপালকে কিছু বলার সুযোগ দিইনি। আচ্ছা, ও এই সম্পর্কে কি কথা বলবে বলো তো? শুধু শুধু কিছু সময় নষ্ট আর শক্তি ক্ষয়। বুঝলাম। এবার বুঝলে তো তোমাদের কি করতে হবে? বুঝেছি, আমাদের প্রচার করতে হবে। সত্যি বলি, তোমার কি বুদ্ধি! রানীমার পছন্দের সীতাহার নিয়ে চোর পালাবে, অত সোজা? আচ্ছা, একটা কথা, এই যে তুমি রাজসভায় থাকবে না, তাতে মহারাজের সন্দেহ হবে না? আরে বাহ, তুমি দেখছি ঠিক আমার মতোই ভাবছো। এই তো, এই না হলে গোপালের গিন্নি। তুমি ঠিক ভেবেছো। আমিও কি করব ভেবে নিয়েছি। তুমি কি করবে গো? আমি এমন বিরক্ত করব যাতে করে মহারাজ বিরক্ত হয়ে আমাকে রাজসভা থেকে বার করে দেবে। ব্যাস, রাস্তা পরিষ্কার। কি বাবা রে বাবা, বলি সত্যি বুদ্ধি বাটে তোমার। না, আমি কিন্তু রানীর কাছে মুখ দেখাতে পারছি না। ও মন্ত্রী, কিছু একটা করো। রানীমার প্রিয় হার রানীমার হাতে কবে আসবে আমরা প্রশাসনের কাছে জানতে চাই মহারাজ। তুমিও একজন রাজকর্মচারী গোপাল, এটা ভুলে যেও না। আমি রাজকর্মচারী, তবে খুব ছোটখাটো রাজকর্মচারী। আমি আপনার কাছে এই প্রশ্ন রাখছি কারণ মহারাজের বাড়ি যদি সুরক্ষিত না হয় তবে সাধারণ মানুষের কি হবে? গোপাল একদম সঠিক কথা বলেছে। এই রে, এরা প্রশ্ন করছে, ওদেরকে চুপ করাতে হবে, চুপ করাতে হবে। গোপাল, তুমি কিন্তু এই রকম অবস্থায় এই ধরনের বিদ্রোহমূলক কাজ করতে পারো না। কথাটা তো মিথ্যে নয়।
আমরা কি আদৌ সুরক্ষিত? মহারাজ, গোপাল কিরকম ভাবে কথা বলছে দেখুন। এখন এই সময় কোথায় একজোট হয়ে কাজ করতে হবে তা না, রাজসভার অন্দরে বসে লক্ষ্য পাচ্ছে। গোপাল, তোমাকে আমি সতর্ক করছি, তুমি এই ধরনের কথাবার্তা বলা বন্ধ করো। মহারাজ, আমরা আতঙ্কিত। রাজবাড়ি সুরক্ষিত নয়, এটা ভাবতে হচ্ছে। আমরা আমাদের কথা কোথায় জানাবো বলুন? আমরা কোথায় জানাবো? গোপাল, এবার চুপ করো, কিন্তু আমি তোমাকে শেষবারের মতো সতর্ক করছি। মহারাজ, আমার প্রশ্নটা মন্ত্রী মশাইয়ের কাছে। মন্ত্রী মশাই তো তদন্ত করছেন রানীমার সীতাহার চুরির বিষয়টা। আমরা তদন্তের অগ্রগতিটা জানতে পারবো না? না, তদন্তের সুরক্ষার জন্য আমি তোমার মতো মানুষকে কিচ্ছু জানাবো না। গোপাল নিশ্চয়ই কিছু একটা ভেবেছে। না, তা বললে তো হবে না মন্ত্রী মশাই। আমরা রাজকর্মচারী, সে যেরকম কর্মচারী হই না কেন। গোপাল, তুমি আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিলে। আমি কিন্তু তোমাকে আজ চরম শাস্তি দেব। দিন না, আমি তো চাই আমাকে শাস্তি দেবেন, আমাকে বরখাস্ত করবেন। তবেই তো খেলাটা জমবে। চরম শাস্তি দেবেন মহারাজ? হ্যাঁ হ্যাঁ, তোমাকে চরম শাস্তি দেব। তোমাকে আমি চিরজীবনের মতো এই রাজসভা থেকে বহিষ্কার করলাম। কি মুশকিল, আমার অপরাধটা কি জানতে চাওয়া, প্রশ্ন করা? তাহলে কাল থেকে আমি সারা রাজ্যে সবাইকে বলে বেড়াবো যে এই রাজ্যে জানতে চাওয়া, প্রশ্ন করা অপরাধ। এই সুযোগে গোপালকে রাজ্য ছাড়া করতে হবে। মহারাজ, গোপাল রাজদ্রোহী। আমার মনে হয় গোপালকে এখনই এই রাজ্য থেকে বহিষ্কার করা উচিত। তুমি ঠিক বলেছ মন্ত্রী। গোপালকে এই মুহূর্তেই আমি এই কৃষ্ণনগর থেকে বিতাড়িত করলাম। বাহ, এটাই তো আমি চেয়েছিলাম। আমার পরিকল্পনা একদম সঠিক। তাহলে কাল থেকে গোপাল অন্য বেশে। ঠিক আছে, লঘু পাপে গুরুদণ্ড নিয়ে আমি চিরকালের মতো কৃষ্ণনগর ছাড়লাম। বিদায়। ভালোই হলো, পুটিদের সাথে দেখা হয়ে গেল। কাল তো ওদের সাহায্য লাগবে। যাই, ওদের কাছেই যাই। গোপাল দাদু, তোদের দেখে এখানে চলে এলাম। তুমি এখন বাড়ি ফিরছো এত তাড়াতাড়ি? আর কি করব বল, রাজসভার কাজটা আমার চলে গেল রে। মহারাজ আমাকে তাড়িয়ে দিলেন। তাহলে এখন থেকে তুমি কি করবে গোপাল দাদু? কিছু একটা তো করতে হবে। চল বাড়ি, ওখানে বসে আমাদের অনেক কিছু আলোচনা করতে হবে। ঠিক আছে, তাই হবে। চল তবে। বাহ, হয়েছে বেশ ভালো। কাটবে আধার, আসবে আলো। গণৎকারের গণনা সারা হবে, আনন্দেতে মেতে উঠবো সবে। আমি এখন যাই মহারাজের কাছে, তাকে অনেক কথা বলার আছে। অনেকগুলো দিন হয়ে গেল মন্ত্রী, কিন্তু চুরির তো কোনো কিনারা হলো না। আমি যে রানীর কাছে মুখ দেখাতে পারছি না, এদিকে একটার পর একটা দিন চলে যাচ্ছে। আমি তো চেষ্টা করছি মহারাজ। চেষ্টা সে তো গত কয়েকদিন ধরেই করছো, কিন্তু তাতে কি চিড়ে ভিজবে? এখন তো মনে হচ্ছে গোপালকে তাড়িয়ে দিয়ে খুব ভুল করেছি। ও যে কোথায় গেল, ঘরেতেও নেই। থাকবে কি করে? আপনারা তো দুজনে গোপালকে কৃষ্ণনগর থেকে তাড়িয়ে দিলেন। উরি বাবা, কি ক্ষমতা! আমি হলাম অবাক। তুমি আবার কিসে অবাক হলে সভাকবি? গাছতলায় এক গণৎকার বসেছে, সে যা বলছে যাচ্ছে মিলে। 3-4 আম পেড়ে দিচ্ছে একটা মাত্র ঢিলে। সভাকবি, তুমি ঠিক কি বলছো আমি বুঝতে পারছি না, ঠিক করে বলো না। বড় রাস্তার মোড়ে ওই গাছতলায় এক বিরাট গণৎকার বসেছে। সভাকবি, শেষে তুমিও হাত টাত মেলালে? কি যে বলো বিজ্ঞানী, যা দেখলাম তাতে আমি হয়ে গেছি একেবারে বোকা। সবার ভাগ্য বলে দিচ্ছে, বুড়ো হোক বা খোকা। হ্যাঁ, আমার ভাগ্য বলে দেবে? দেবে মানে হাতে আছে আতস কাচ, সেই কাছে দেখছে ভাগ্য আর করে দিচ্ছে সমাধান। সত্যি নাকি? নয়তো কি। ডেকে আনো প্রহরী, ওই গণৎকারকে চাই। মহারাজ, এইসব ভুয়ো গণৎকারকে কেউ বিশ্বাস করে? তুমি থামো তো,
তুমি একদম কথা বলবে না। এতদিন তো সময় পেলে, তা কি করলে? এখন তো আমার যা তা অবস্থা। না, যা থাকে কপালে। প্রহরী, যাও যাও, তুমি গণৎকারকে নিয়ে এসো। আমি দেখি সে রানী সীতাহার বার করে দিতে পারি কিনা। যথা আজ্ঞা মহারাজ। এই গণৎকার ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমারও বলছে মন প্রতিক্ষণ, গণৎকারের গণনাই হবে শুভ সমাপন। বলছো? বলছি। আমার এইসবে বিশ্বাস নেই। গুনে বলবে হার কোথায়। এইসব বিদ্যা যে সে বিদ্যা নয়, আমার বিশ্বাস আছে। গণৎকারের নাম শুনে আপনি কেন এত উচাটন? মন্ত্রী ভাবছে রানী সীতাহার খুঁজে দিয়ে নাম কিনে নেবে গণৎকার, আর মন্ত্রীর ভাগ্যে লবডঙ্কা। মহারাজ, মহারাজ গণৎকার আসছেন। আমাকে বললেন তুমি যাও, আমি আসছি। গোপালগিন্নিও ভাগ্য যাচাই করতে এসেছে। তারপর গোপাল সম্পর্কে কি বলল? গোপাল দাদা ফিরে আসবে ওই সীতাহার ফিরে পাবার পর। প্রণাম মহারাজ, বলুন আমি কি করতে পারি। রানীর গলার সীতাহার চুরি গেছে, তোমাকে চোর ধরে দিতে হবে। চোর চোর, ক্রিং মিরিং ছুং হন্তমন্ত ছিড়িং ছাক। গায়ে কাঁটা দিচ্ছে। দেখো দেখো রাজজ্যোতিষী, ওই গায়ে হাত দিয়ে দেখো। ব্রুং ফট, চোর এই রাজবাড়িতেই আছে। তুমি বলে দিলে চোর রাজবাড়িতেই আছে, বললেই হলো। হ্যাঁ, আচ্ছা, তোমার অসুবিধেটা কিসের বলো তো? গণৎকার যদি গণনা করে বার করে দেয়, তবে তো তোমারও খুশি হবার কথা। হ্যাঁ, মানে সেটা তো ঠিক কথা। নাও গণৎকার, তুমি গুনে বলো আমাদের রানীমার সাধের সীতাহার ঠিক কার কাছে আছে। মহারাজ, রাজপুরীর অন্তরে যারা থাকে তাদের এখানে আনার ব্যবস্থা করা হোক। যাও প্রহরী, যাও, সবাইকে ডেকে নিয়ে এসো। ওফ, কি অসাধারণ অভিজ্ঞতা! মন্ত্রী মশাই এত চিন্তিত কেন? ব্যাপারটাতে বেশ আষ্টে গন্ধ আছে মনে হচ্ছে। আমরা সবাই এসে গেছি। আমরা এই 6 জন রাজপুরীর অন্দর মহলে থাকি, আর বাদবাকি সবাই বাহির মহলে থাকে। আমার এই ঝোলায় 6টা জাদু কলসি আছে। তোমরা এই 6টা কলসি নাও। এই নাও কলসিগুলো। কলসিগুলো হলো জাদু কলসি। আমি যাবার আগে এই কলসিগুলোতে অর্ধেক জল ভরে যাব। কাল সকালে রাজবাড়ির বাইরে প্রত্যেকে নিজের নিজের কলসি নিয়ে দাঁড়িয়ে থাকবে। আমি কলসি দেখে বলে দেব কে চোর। কি 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 করে? মহারাজ, যে চোর তার কলসির জল কলসিতে অর্ধেক থাকবে না, কলসি পূর্ণ হয়ে যাবে। বাহ, এবার জমবে মজা। চোরের অবস্থা হবে ভাজা ভাজা। আর একটা কথা, মধ্যরাতের পর আর কলসিতে হাত দেওয়া যাবে না। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সব কলসি বাইরে রাখতে হবে। তখন কলসিতে হাত দিলে সর্বনাশ হবে। এটাই জাদু কলসির বিশেষত্ব। ঠিক আছে, আমি প্রহরীকে আদেশ দিচ্ছি, মধ্যরাতের পর সব কলসিগুলোর নাম লিখে বাইরে এসে পাহারা দেবে, যাতে কেউ কলসির ক্ষতি করতে না পারে। তোমরা সবাই তোমাদের কলসি নিয়ে এসেছো। এবার আমি দেখব কার কলসির জল পূর্ণ। দেখি তোমার কলসি। বাহ, অর্ধেক আছে। এবার মালি ভাই, দেখি তোমার কলসি। ও বাবা, তোমার কলসিও তো অর্ধেকই আছে। যাও, তুমিও মুক্ত। গণৎকার, এখানে যারা আছে তাদের প্রত্যেকের কলসি অর্ধেকই থাকবে, কারণ তারা বহু বছর ধরে আছে এবং তারা খুবই বিশ্বাসী। সে তো একটু পরেই আমাদের জানা হয়ে যাবে। আর কিছু মুহূর্ত পর জানতে পারবো। এবার দাসী, দেখি তোমার কলসিটা। মহারাজ, তাজ্জব, এই কলসির জল তো ফাঁকা। মানেটা কিছু বুঝতে পারছেন? দাসী, তুমি সারা রাত ঘুমোওনি। তোমার চোখের কোলে কালো রাত্রি জাগার দাগ স্পষ্ট। মানেটা কি হলো? মহারাজ, চোর এই দাসী। কি বলছো গণৎকার? ওর কলসির জল তো পূর্ণ হয়নি, তবে রানীমা, আমি একটা মনস্তাত্ত্বিক পরীক্ষা করেছিলাম।
এই কলসিগুলোর মধ্যে কোনো জাদু বা বৈদ্য কিছুই নেই। দাসী মনে মনে জানতো যে সে দোষী, তাই কলসি পাওয়া মাত্র অর্ধেক কলসিরই জল ফেলে দেয়। তার কারণ দাসী মনে মনে হিসাব করে নেয় যে এই জল ফেলে দিলে জল পূর্ণ হতে হতে সকাল হয়ে যাবে। অনেক হয়েছে তোমার গণনা, এবার তুমি যাও। না, তুমি যাবে না। আমি বিষয়টা বুঝতে চাইছি। সবার জল একই রইল, শুধু দাসীর কলসিতে জল ফাঁকা। এটাই তো খটকার বিষয়। দাসী, তুমি স্বীকার করো। রানীমা, আমার খুব অন্যায় হয়ে গেছে রানীমা। আমি দোষ করেছি। কি মন্ত্রীমশাই, এবার আপনার বিশ্বাস হলো তো? দাসী তোমাকে রানী এত ভালোবাসে, আর শেষে কিনা তুমি এই কাজ করলে? ছি ছি ছি, তোমাকে কিন্তু কঠিন শাস্তি দেওয়া হবে। মহারাজ আমাকে ক্ষমা করুন। আমি আমার জন্য সীতাহার চুরি করিনি। আমাকে চুরি করতে বাধ্য করেছিল একজন। কে? মন্ত্রী? তুমি? হ্যাঁ, মন্ত্রী মশাই আমাকে দিয়ে সীতাহার চুরি করিয়েছিলেন। তার জন্য আমাকে উনি 500 সোনার মোহর দিয়েছেন। মন্ত্রী, হঠাৎ তোমার রানীর সীতাহার চুরি করার কি প্রয়োজন পড়লো? গৃহশান্তি বজায় রাখতে গিয়ে আমাকে এই কাজ করতে হয়েছিল মহারাজ। আমার গিন্নি আমাকে সীতাহার করে পাগল করে দিচ্ছিল। রাগ করে বাপের বাড়ি চলে গেছে মহারাজ। ভালোই হয়েছে তোমার গিন্নি বাপের বাড়ি গেছে, আর তুমি এখন কারাগারে যাও। শুধু তোমার কথায় আমি গোপালকে ভুল বুঝে নির্বাসনে পাঠালাম। আবার নির্বাসন থেকে চলে এসেছে মহারাজ। হ্যাঁ, গোপাল তুমি? হ্যাঁ মহারাজ, এই মন্ত্রীমশাইয়ের কথায় তো আপনি আমাকে ভুল বুঝে নির্বাসন দিলেন। আমি কি চুপ করে থাকতে পারি? আমার মায়ের গলা থেকে চোর সীতাহার নিয়ে গেছে। প্রহরী, যাও, সীতাহার দাসীর ঘর থেকে নিয়ে আমার হাতে দাও। আমি রানীমার পায়ের কাছে সীতাহারটা রাখবো, আর রানীমার চরণ ছুঁয়ে আশীর্বাদ নেব। তুমি জয়ী হও গোপাল। আমার একটা অনুরোধ রানীমা, দাসীকে ক্ষমা করে দিন রানীমা। দিলাম করে ক্ষমা। আমার ভুল হয়েছে রানীমা, আর কোনোদিন হবে না। জয় গোপালের জয় জয়। শীতটা বেশ জাঁকালো। গায়ের হাড়গুলো সব ঠকঠকিয়ে কেঁপে কেঁপে উঠছে। ওরে বাবা, মনে হচ্ছে সেই ঠকঠকানির আওয়াজ বাইরে থেকেও লোকে শুনতে পাবে। হ্যাঁ মহারাজ, ঠিক বলেছেন। শীতের ঠেলায় কাঁপছি মোরা, লাগছে দাঁতে দাঁত। সারাক্ষণ উনুন জেলে পোহাতে হবে হাত। বেশ বলেছ। হ্যাঁ মহারাজ, হ্যাঁ, এমন শীত এই রাজ্যে বহু বছর বাদে পড়লো। চারিদিকে শুধুই কুয়াশা, রোদ যেন উবে গিয়েছে। এমন শীতের সকালে ঘুম ভাঙতেই চায় না। তবে চারিদিকে কুয়াশাচ্ছন্ন হওয়ায় মন্ত্রীমশাইয়ের বেশ টুকটাক করে এদিক সেদিক থেকে জিনিস সরাতে সুবিধেই হচ্ছে, তাই না? তুমি আর কথা বলো না গোপাল, তোমার যা ঘুম, যত রাজ্যের অলসতার ধুম। তা মন্ত্রীমশাই কিন্তু এই শীতেও ওনার বদভ্যাসটা ঠিক জারি রেখেছেন। আচ্ছা মন্ত্রীমশাই, ওই সময়ে রাস্তায় বোধহয় আপনি আর ফুলচোরেরাই থাকেন না? দেখুন মহারাজ, দেখুন, গোপাল কিন্তু আমায় অপমান করছে। আমার একটা মান সম্মান আছে। তোমরা আবার খামোখা বাঘ বিতণ্ডায় জড়াচ্ছ কেন? হ্যাঁ, ঠিকই তো। ঠান্ডাকালে মিছিমিছি সভার পরিবেশ গরম করে লাভ আছে? আসলে মন্ত্রীর মান সম্মানটা ঠিক চোখে পড়ে না, কারণ যা যা সব কাণ্ড ঘটিয়েও রাজসভায় ফিরে আসেন। ভালো হচ্ছে না কিন্তু গোপাল, নিজেকে বেশি চালাক ভেবো না। মহারাজ, একটা জরুরি কথা মনে পড়লো। রাজ্যের দক্ষিণ দিকে নদীর ধারেই আমার যে বাগানটা রয়েছে, সেইখানে বড়ই বাঁদরের উপদ্রব হয়েছে। প্রচুর ক্ষয়ক্ষতিও হচ্ছে। সে কি? না 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 না, আমাদের রাজ্যের প্রাকৃতিক সম্পদকে মোটেই নষ্ট হতে দেওয়া যাবে না। আমি লোক দিচ্ছি, তুমি বাগানটাকে পরিষ্কার করিয়ে নাও। ওই বাগানের আমগুলো সেরা। হ্যাঁ, গ্রীষ্মকালে ওই আমের শরবত খেয়ে মন পুরো জুড়িয়ে যায়। মহারাজ,
আপনি যা বলবেন। এই শীতে মনে বড্ড বনভোজন করার স্বাদ জেগেছে। কত বছর হলো চুটিয়ে বনভোজন করি না। মহারাজ, বনভোজনে গোপাল গেলে খুবই মুশকিল, কারণ ও তো একাই সবার খাবার শেষ করে দেবে। আহা, গোপাল না গেলে চলবে কি করে? বনভোজনের আয়োজন গোপাল ছাড়া সম্পূর্ণ বৃথা। সব খাবার হবে শেষ, আমরা করব হাপিত্তেশ। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মশাই, আমি তো একাই খাই, আর আপনি তো পাড়ার লালু ফুলুর মতো শুধু গন্ধ শোকেন। আবার ঝামেলা। তা মহারাজ, ওই বনভোজনটা কি রাজ্যের ভিতরেই হবে না বাইরে কোথাও? রাজ্যের ভিতরেই করার কথা ভাবতে হবে, কারণ রাজকোষে যে টানাটানি চলছে। মহারাজ, আমরা তো বনভোজন রাজ্যের বড় মাঠেই করতে পারি, নির্ঝঞ্ঝাটে হাত পা ছড়িয়ে করা যাবে। মন্ত্রী মশাই একদম ঠিক কথা বলেছেন। এতে আমাদের রাজ্যের বাইরে না গিয়েই কম খরচে বনভোজন হয়ে যাবে। না 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 না, মাঠটা বনভোজনের জন্য খুবই অস্বাস্থ্যকর। এই গোপাল, বলো দেখি কোথায় বনভোজন করা যায়? ব্যাস, অমনি গোপালকে জিজ্ঞাসা করা হয়ে গেল। কি যে মুশকিল! কি হে বলো? এইবারে গোপাল যে জায়গাটা বলবে ওটাই মহারাজের মনে ধরবে। দেখুন মহারাজ, রাজকোষের অবস্থা খারাপ, বৈদ্যর বাগান তো পরিষ্কার করাচ্ছেনি, ওখানেই বরং বনভোজনটা করুন। এই জন্যেই তোমার এত কদর করি হে গোপাল। তোমার বুদ্ধি লাজবাব। আয়োজনে আবার বেশি দেরি করবেন না যেন। বুঝলে বৈদ্য, আমি এক্ষুনি লোক পাঠাচ্ছি বাগান পরিষ্কার করাতে। বাগানখানা সাফ হয়ে গেলে ওখানেই বনভোজন হবে। বনভোজন আমার বাগানেই হবে? আমার বাগানে তো বাঁদরের উৎপাত। ভয় পেও না, ওরা আমাকে আর মহারাজকে দেখে ভয় না পেলেও তোমাদেরকে ঠিক ভয় পাবে। গোপাল, না, বৈদ্যর বাগানখানা খুবই সুন্দর। নদীর ধারের এই টাটকা বাতাস মগজে শরীরে প্রবেশ করে মনটাকে বেশ চাঙ্গা করে দিচ্ছে। এই একটা কথার মতো কথা বলেছ মন্ত্রী। আসলে টাটকা বাতাস আর সুস্বাদু খাবারের ঘ্রাণ মানুষের মনকে ফুরফুরে করে তোলে। টাটকা বাতাস আর লুচি তরকারির ঘ্রাণ খাওয়ার জন্যে মনটা করছে অঞ্চন অঞ্চন। সত্যি, ছাকা তেলে লুচি ভাজার গন্ধটা যত পাচ্ছি তত খিদে পাচ্ছে। শোনো মন্ত্রী, শোনো গোপাল, গাদাখানে খালি না খেয়ে মন প্রাণ ভরে তাজা বাতাসে শ্বাস প্রশ্বাস নাও, যাতে মাথাটা আরো খোলে। মহারাজ সাবধান, মন্ত্রী বেশি পরিমাণে শ্বাস নিলে কিন্তু বদবুদ্ধি দ্বিগুণ হয়ে যেতে পারে। এখানে এসে কার বদবুদ্ধি বেড়েছে তা তো দেখতেই পাচ্ছি। না হলে সকাল সকাল এই মনোরম পরিবেশেও তুমি আমার নামে মহারাজের কাছে নিন্দা করো। ঝগড়া চোটে কান হলো ঝালাপালা, মনে হচ্ছে হতো ভালো যদি হতাম আমি কালা। থামো তো সবাই, বলছি এখানকার মনোরম পরিবেশে মন কাড়া ছবি আঁকা যাবে বেশ। মহারাজ, আকাশে এক ঝাঁক পাখি উঠছে, ঝিরিঝিরি হাওয়া দিচ্ছে, গাছের পাতাগুলো নড়ছে। এ সময় আপনি ওই গাছটার নিচের তাকিয়াটায় বেশ আয়েশ করে যদি বসে একখানা নিজের ছবি আঁকাতেন তাহলে দারুণ হতো। ওমা, ওই গাছের নিচে কে শুয়ে আছে? অচেনা লোক তো। হ্যাঁ, সাথে আবার একটা পুঁটলিও রয়েছে দেখছি। মনে হচ্ছে বাগানের ভাঙা পাঁচিলটা দিয়ে ঢুকেছে। যাকে ছাড়ুন, যা শীত পড়েছে রোদ পোহাতে দিন। সেই ভালো। তা মন্ত্রী, কোথায় বসলে ছবিখানা দুর্দান্ত হতো তা শুধু শুধু মুখে বলে কি কোনো লাভ আছে? কেন মহারাজ, যেটা ঠিক সেটাই তো বললাম। ওরকম অনেক কিছুই মনে হয়। তুমি নিজে চিত্রশিল্পী নও যে অমন একখানা ছবি আঁকতে পারবে, আবার অল্প খরচে অমন ছবি আঁকবে এমন তো শিল্পীও আনতে পারবে না। মুখে বলে বড় বড় কথা, মন্ত্রী মহারাজের হৃদয় দিচ্ছে অযথা ব্যথা। আগে মহারাজ, মানে আমি তোমার দৌড় বুঝে গেছি মন্ত্রী। মিছিমিছি এসব বলে আমার মনকে আর উস্কিও না। উফ, একটু যে শান্তিতে বিশ্রাম নেব তার উপায় নেই, সব কটা মিলে ষাঁড়ের মতো চেঁচাচ্ছে। এই মুখ সামলে, তুমি জানো আমরা কে? মন্ত্রী থামো তো, কাঁচা ঘুমের ব্যাঘাত ঘটলে তুমিও এমন করবে। মহারাজ,
ছবিটা নিয়ে একদম হতাশ হবেন না। কখন কিভাবে মনোবাসনা পূরণ হয়ে যাবে কেউ বলতে পারে না মহারাজ। কি যে আছে কপালে বোঝাও যায় না সকালে। মহারাজ, লুচি ভাজা হয়ে গেছে, চলুন খেয়ে নিন। চলো চলো চলো, সবাই জল খাবারটা বরং খেয়ে নি, ঠান্ডা লুচি খেয়ে তেমন মজা নেই। এ কি? হ্যাঁ, আমার মাথার পাশে রাখা পুঁটুলিখানা কই? জরাজীর্ণ পুঁটুলিটা কেউ চুরি করলো নাকি? এ কি আমার আমার পুঁটুলিটা? হায় হায় হায়, একে তো মেলায় কোনো আয় করতে পারিনি, তার উপরে বেটা বজ্জাত বাঁদরটা পুঁটুলিটা জলে ফেলে দিল। কি ভালো লাগছে এই গরম গরম লুচি আর সাদা আলুর তরকারি খেতে। বেড়ে রেঁধেছে। ভাগ্যিস আজকে বাঁদরগুলো বাঁদরামি করছে না। তখন ওই গাছের উপরে একখানা বাঁদরকে দেখেছিলাম, কিন্তু সে বেটা বোধ হয় এখন পালিয়েছে। একজন লোককে দেখলাম বাগানে বিশ্রাম নিচ্ছে, তা বৈদ্য সে কি তোমার চেনা? না 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 না, খুব রোয়াব নিচ্ছিল, নেহাত মহারাজ বারণ করলো তাই, না হলে আজই ওর মজা দেখাতাম। আপনি তো একটা কাজই খুব ভালো পারেন, একে তাকে মজা দেখাতে। তোমার মতো তো নয়, বুঝলে বৈদ্য? কি গোপাল? ওই বাঁদরটা আমাকে মহারাজকে প্রথমে দেখে এই বাগানে ঢোকার সাহস পেল, পরে তোমাদের দেখে পালিয়েছে। গোপাল, তেলে ভাজা কি পেটে বাতাস হয়ে ভুল ভালো বকে। বাঁচাও বাঁচাও বাঁচাও! কি কার কি বিপদ হলো? এমন আর্তনাদ কে করছে? আওয়াজটা নদীর পাড় থেকে আসছে। আমি দেখি কে করে এই আর্তনাদ। কার ভীত গলার স্বরে কাঁপছে এই আকাশ বাতাস। বাঁচাও বাঁচাও বাঁচাও! আরে, গাছের তলায় শুয়ে থাকা সেই লোকটা জলে ডুবে খাবি খাচ্ছে, কেমন উল্টো পাল্টা। কি বলছো? জলে পড়ে গেছে? বাঁচাও বাঁচাও মহারাজ, বাঁচাও! শিগগিরই বাঁচান তাকে, না হলে আস্ত প্রাণটা যাবে জল ঢুকে পেটেও নাকে। এভাবে তো আর লোকটাকে মরতে দেওয়া যায় না। কে কিভাবে ওকে বাঁচাতে পারবে বলো? এই তাকিয়াটা ভাসিয়ে দিলে কেমন হয়? ভেলায় চড়ার মতন ভেসে আসতে পারবে। না না, লোকটা তো সাঁতারই জানে না, তার পক্ষে তাকিয়ায় উঠে আসা অসম্ভব। এখন কি উপায় আছে গোপাল? চোখের সামনে লোকটাকে মরতে দেখবো নাকি? ভয় নেই মহারাজ, নদীর জল তেমন গভীর নয়। কিভাবে বাঁচাবে লোকটাকে? আমি এই তাকিয়া নিয়ে নিজের সাথে তার কাছে যাচ্ছি, ভরসা রাখুন, ঠিক উদ্ধার করে আনবো। দেখো গোপাল, দেখো তোমার ওই বপু নিয়ে আবার তাকিয়ায় বসতে যেও না, তাহলে তাকিয়াটা আরো ভেঙে যাবে। আমি বসলে তো তাও একটু ভেসে ভাঙবে, আর আপনি বসলে তো ভাসবেই না মন্ত্রী মশাই। বাঁচাও বাঁচাও বাঁচাও! বাঁচাও বাঁচাও বাঁচাও! আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, আপনি না থাকলে আজকে বাঁচতেই পারতাম না। এই জন্যই গোপাল তুমি আমার গর্ব। এই শীতেও ঠান্ডার পরোয়া না করে যেভাবে তুমি ওনাকে বাঁচালে তা সত্যিই প্রশংসনীয়। আপনার পুটলিতে কি এমন আছে যা বাঁচাতে সাঁতার না জেনেও নদীতে ঝাঁপ দিলেন? মরবার শখ না হলে কেউ নদীতে এমন করে ঝাঁপ দেয় নাকি? পুঁটুলিতে আমার আঁকার যাবতীয় সরঞ্জাম আছে, যা আমার কাছে প্রাণের চেয়েও বেশি প্রিয়। কি? তবে তুমি একজন চিত্রশিল্পী নাকি? আগে হ্যাঁ। মহারাজ, এ তো মেঘ না চাইতেই জল, করবেন নাকি আপনার মনোবাসনাটা পূরণ? ওমা, তুমি চিত্রশিল্পী? বাহ বাহ বাহ! তা তুমি কি আমার একখানা ছবি এঁকে দিতে পারবে? গোপাল এই শিল্পীকে দিয়ে ছবি আঁকিয়ে নেওয়ার আগে আমাকে একে হাত করতেই হবে।
কি মন্ত্রী, তুমি এবারে কিছু বলো। মন্ত্রী মনে কষছে ছক, তাই করছে না আর বক বক। বিনা পারিশ্রমিকে মহারাজের সুন্দর একখানা ছবি আঁকাতে পারলেই হলো। এক কাজ করি, আমি বরং একে আমার বাড়ি নিয়ে যাই। কি এত ভাবছো বলো তো মন্ত্রী? মহারাজ, বলছি কি, এই তো একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। এক কাজ করি না কেন, ওকে বরং আমার বাড়ি নিয়ে গিয়ে আগে একটু সুস্থ করে তুলি। ও মা, তুমি বলছো বাড়ি নিয়ে যাবে? আগে হ্যাঁ মহারাজ, কালকে বরং ও সকাল সকাল এসে আপনার সাথে আঁকার কথাটা বলে নেবে। তা ঠিক, ওর একটু বিশ্রামও দরকার। হ্যাঁ মহারাজ। আর গোপাল, এদিকে রান্না বান্না হয়ে গেলে তুমি আমার বাড়িতে একটু খাবার পাঠিয়ে দিও, কেমন? হ্যাঁ 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 মন্ত্রী, খাবার নিয়ে একদম চিন্তা করো না, তুমি আগে ওকে দেখো। ব্যাপারখানা কি, মন্ত্রী তো এত পরোপকারী নয়, নিশ্চয়ই কোনো ধান্দা আছে। এই বদমাইশটা কে? চুপ চুপ চুপ, আস্তে। এই লোকটা একজন চিত্রশিল্পী। তা আমাদের বাড়িতে এনেছো কেন? একে বুঝিয়ে শুনিয়ে হাত করে একদম বিনা পারিশ্রমিকে একখানা ছবি আঁকাবো বলে। ও, আমার ছবি আঁকাবে বুঝি? আগে বললেই হয়। না, আগে মহারাজের একখানা ছবি বিনা পয়সায় আঁকিয়ে দেখেনি কেমন আঁকে, তারপর তোমারটা। শোনো বউ, হাতে সময় নেই। বলো শুধু একবার, কি করব? আমার কখনো গরম জামা কাপড় লোকটাকে পরতে দাও, বুঝলে? আর আর খুব ভালো ব্যবহার করো, কেমন? ওরে বেটা শয়তান মন্ত্রী, দেখো এবারে কেমন জব্দ করি তোমায়। আমার কথা শুনে তুমি যদি বিনা পারিশ্রমিকে মহারাজের একখানা সুন্দর ছবি এঁকে দিতে পারো, তাহলে চারিদিকে আমি তোমার সুখ্যাতি ছড়িয়ে দেব। বেশ তো মন্ত্রী মশাই, পারিশ্রমিক না নিয়েই একখানা দুর্দান্ত ছবি এঁকে দেবো কোন। এত সহজে রাজি হয়ে গেল, আমার মতলবটা খাটবে তাহলে। কিন্তু ছবিখানা যদি সকলের পছন্দ হয়, তাহলে কিন্তু আমাকে মোহরের বদলে পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটা দিতে হবে। কি আবার আবার দেওয়া নেওয়া আসছে কেন? এতে আপনারই লাভ। একটা মোহরও খরচা না করে মহারাজকে একখানা দুর্দান্ত হাতে আঁকা ছবি দিতে পারবেন। বাবা, এ তো বুদ্ধিতে দেখছি বেশ শিয়ানা। কি গো, বলি রাজ দরবারে যাবে না? এত বেলা পর্যন্ত নাক ডাকিয়ে ঘুমোচ্ছ? না, ও সভাকবি আর বিজ্ঞানীকে বলা আছে, তেমন কিছু ঘটলে বাড়িতে ঠিক খবর দিয়ে যাবে। বাবা, বলি এমন ভাব করছো যেন তুমি নবাব। বুঝতে পেরেছি, ওই কালকের বনভোজনে আজ্ঞাদা গিলে কুটে পেট খারাপ করেছো। বনভোজন করে যদি পেট খারাপই না হয়, তাহলে আর বনভোজন করার মানেটা কি শুনি? নোলার জুড়োয় না। আমাকে ঘুমোতে দাও তো, মেলা ফ্যাচ ফ্যাচ করো না। এই গুলটে, ন্যাপলার মুখ চেপে ধরেছিস কেন? ছাড় 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 ছাড়। এই কি করছিস কি তোরা? ন্যাপলা কাঁদছে কেন? দেখো না দাদু, গুলটে ন্যাপলার মুখ চেপে ধরেছিল। এই গুলটে, কেন রে এমন করেছিস? জানিস না মুখ চেপে ধরলে মানুষের দম বন্ধ হয়ে যায়। বাবা গো, মরে যাচ্ছিলাম। এমন বাজে খেলার মোটেই খেলবি না। আচ্ছা দাদু, ভুল হয়েছে, আর হবে না। কি শিল্পী, আমার ছবি আঁকবে তো? কেন আঁকবে না মহারাজ? আমার কথায় ও একটা মোহরও না নিয়ে আপনার ছবি এঁকে দেবে। ও বাবা বাবা বাবা, তাই নাকি? মহারাজ, ছবিটা ভালো লাগলে আমাকে একটা মোহরও না দিয়ে আপনি কেবল পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটা দেবেন, তাহলেই হবে।
হ্যাঁ, সেটা আবার কোন জিনিস? বললে বিনা মোহরে আঁকবে, এদিকে সব থেকে দামি জিনিস চাইছো। মহারাজ, জিনিসটি গুরুত্বের দিক থেকে সবচেয়ে মূল্যবান, কিন্তু দেওয়া যায় সম্পূর্ণ বিনা খরচেই। এ আবার কেমন কথা? আচ্ছা, আগে আঁকো তো দেখি। দুর্দান্ত। চমৎকার ছবি। অসাধারণ হয়েছে। আমাকে আমাকে দাও এই ছবিখানা। আগে না, আগে আপনি আমাকে পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটি হাতে তুলে দিন, তারপরেই আমি আপনাকে এই ছবিটা দেব। মন্ত্রী, উপায় বার করো। কি সেই জিনিস শিল্পী? জল, শস্য? আগে না, জল এবং শস্য ছাড়াও মানুষ কিছুদিন বাঁচতে পারে, কিন্তু এই জিনিসটি ছাড়া বাঁচা একেবারেই অসম্ভব। যা বুঝছি, গোপাল ছাড়া এই পরিস্থিতি থেকে আমার দরবারে উপস্থিত কোনো পারিষদই উদ্ধার করতে পারবে না। এই সভাকবি, যাও যাও যাও, শিগগিরই গোপালকে খবর দাও। গোপাল, শিগগিরই একবার দরবারে চলো, মহারাজ তলব করেছেন। কেন, কি হয়েছে? আজকে তো চিত্রশিল্পী মহারাজের একখানা দারুণ ছবি এঁকে দিয়েছেন, কিন্তু তার বদলে উনি মোহর না চেয়ে পৃথিবীর সব থেকে দামি জিনিসটি চাইছেন। ও বাবা, তাই নাকি? তা কি দিলেন মহারাজ? ওনাকে শস্য, জল সবকিছুই পৃথিবীর দামি জিনিস হিসাবে দেওয়া হলেও উনি সেই সব জিনিসকে দামি জিনিস হিসেবে মানতে অস্বীকার করেছেন। আচ্ছা, তাহলে উনি কি বলছেন? উনি বলছেন সেই দামি জিনিসটা ছাড়া নাকি বাঁচা প্রায় অসম্ভব। বলো কি, জলকেও জীবন ধারণের জন্য দামি জিনিস হিসাবে মানতে চাননি? আচ্ছা, তুমি যাও, আমি আসছি। বলছি খোলা মাঠে যাও, দেখবে হাওয়া লেগে মাথাটা পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, আর হাওয়া? এই এক মিনিট, কি বললে? খোলা মাঠের হাওয়া খেলে বুদ্ধি খুলবে? হ্যাঁ গো, বলি এই বুড়ো মাঠে গেলে হাওয়ায় তোমার চুল না উড়লেও মাথাখানা ঠিক খুলবে। হাওয়া হাওয়া আচ্ছা, তখন ন্যাপলার মুখ চেপে ধরাতে ওর শরীরে হাওয়া ঢুকছিল না, যার জন্য ও হাঁসফাঁস করছিল। তা নিঃশ্বাস না নিয়েই ভূতেরাই কেবল থাকতে পারে, মানুষ কি পারে? তবে কি এই পৃথিবীতে হাওয়াই সব থেকে জীবন ধারণের জন্য দামি জিনিস? তাই হবে, কারণ হাওয়া বা বাতাস না ঢুকলে তো মানুষ দম আটকে মরে যাবে। বাবা, বুঝে গেছি গিন্নি, বুঝে গেছি, সব বুঝে গেছি। সবই দেখছি আমার রান্নার গুণ। বাইরে যেতে হলো না, ঘরে বসেই বুদ্ধি খুলে গেল। হ্যাঁ, গোপাল, তুমি এসেছো, আমায় দয়া করে উদ্ধার করো গোপাল। চিন্তা করবেন না মহারাজ, আমি আছি তো। এসেছে গোপাল, মহারাজের ফেরাতে কপাল। এই নাও, থলে ভর্তি করে তোমায় পৃথিবীর সব থেকে দামি জিনিসটা দিলাম। এবারে মহারাজের ছবিখানা দিয়ে তোমার কথা রাখো দেখি। এমনটাই তো চাইছিলাম, আপনার জবাব নেই মশাই। ধন্যবাদ ধন্যবাদ। এটা কি হলো? ফাঁকা থলেতে কিভাবে পৃথিবীর সব থেকে দামি জিনিস থাকতে পারে শুনি? ব্যাপারটা কি হলো? আরে ছাড়ো, ছাড়ো, কি মন্ত্রী মশাই, ছাড়ো আমায়, ছাড়ো। লাগছে তো? ছাড়ো। দম বন্ধ হয়ে যাচ্ছে, হাঁসফাঁস করছেন? হ্যাঁ, এইটাই হচ্ছে আসল কথা। আপনার নাক গলা টিপে ধরলে আপনি দম আটকে মরে যাবেন। দেখুন, দেখুন মহারাজ, দেখুন, গোপাল প্রকাশ্যে খুন করছিল আমায়। খুনে গোপাল, একটা খুনে গোপাল। অতটাও মন্দ নয় গোপালের কপাল। হচ্ছেটা কি? আমাকে একটু বুঝিয়ে বলো না গোপাল। তাহলে শুনুন, এই পৃথিবীর সব থেকে দামি জিনিসটা হলো হাওয়া বা বাতাস। কি? পৃথিবীর সব থেকে দামি জিনিস হাওয়া বা বাতাস? যা পারছো বলছো? হ্যাঁ, আর একটু হলেই তো হাওয়ার অভাবে আপনি দম বন্ধ হয়ে এই পৃথিবী থেকে হাওয়া হয়ে যাচ্ছিলেন মন্ত্রী মশাই। আশা করি এবারে টনকটা নড়েছে। বাবা গো, আর একটু হলেই প্রাণটা যাচ্ছিল। ও, হাওয়া বাতাসই সব। হ্যাঁ, হাওয়া বাতাসই সব। হাওয়া বাতাস ছাড়া বাড়তে থাকবে এই পৃথিবীতে অসংখ্য মানব সব।
চুপটি করে ঘাপটি মেরে বসে থাকলে তো হবে না। খাজনা আদায়ের বাজনা বেজে গেছে বাবা, তাই সুসুর করে বের করে দাও দেখি। টাকা পয়সা কোথায় কিভাবে ভরে রেখেছো, বার করো। মন্ত্রী মশাই, চাষবাসের অবস্থা খুব খারাপ, বড্ড চাপে আছি। কয়েকটা দিন সময় দিন না, আমি কড়ায় গন্ডায় সব খাজনা মিটিয়ে দেব। তাই বললে হয়? তোকে সময় দিলে যে আমার সময় খারাপ যাবে, তাই ভালোয় ভালোয় যেমন যা আছে দিয়ে দে, না হলে আমিও দেখিয়ে দেবো আদায় কি করে করতে হয়। না না না, রক্ষা করুন, রক্ষা করুন মন্ত্রী মশাই, আর কিচ্ছু দেখাতে হবে না, যা আছে আমি তাই দিচ্ছি। না, আজকের মতো অর্থ সংগ্রহ কর্মসূচি গরমে গরমে বেশ ভালোই হলো। চল চল চল, কাল আবার অন্য গ্রামে গিয়ে অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। এইভাবে মন্ত্রী মশাই আসবেন আর ঝাঁট দিয়ে নিয়ে চলে যাবেন, সেটা তো আর হতে দেওয়া যায় না। হ্যাঁ, অনেক সহ্য করেছি, আর নয়, এবার একটা কিছু ব্যবস্থা করতেই হবে। আরে এসো এসো মন্ত্রী, আমি তো এতক্ষণ তোমার কথাই ভাবছিলাম। এ তো আমার পরম সৌভাগ্য মহারাজ। আহ, ভাগ্যটাগো ছাড়ো তো। আচ্ছা, ওই রাজকোষাগারের জন্য অর্থ সংগ্রহ কর্মসূচি কেমন হচ্ছে বলো? মোটের ওপর খারাপ হচ্ছে না, কয়েকজন বেগরবাই করছে বটে, তবে কি করে খাজনা আদায় করতে হয় সেই কায়দা আমার ভালোই জানা আছে মহারাজ। আমি এক্ষুনি আপনাকে সব খতিয়ান দিয়ে দিচ্ছি। বটে, তা একেবারে সব হিসেব কষেই এনেছো? মন্ত্রী মশাইয়ের যেমন পাকা মাথা তেমনি পাকা কাজ। বুদ্ধিং যস্য বলং তস্য। মন্ত্রী মশাই বুদ্ধি দিয়েই হোক বা বল দিয়ে কাজের কাজটা তো ঠিক করে যাচ্ছেন। এই কথাটাই তো জানতে চাইছি। বলি মহারাজ, অর্থ তো আসছে, কিন্তু কিভাবে আসছে সেটা জানা দরকার। ভালো কাজে বাগড়া দেওয়া গোপালের বড় দোষ। না 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 না, গোপালের কথাটাও ভেবে দেখার আছে। প্রজাদের ওপর বলপূর্বক অর্থ সংগ্রহ করা হচ্ছে না তো আবার? সে তো সোজা আঙুলে ঘি না উঠলে মাঝে মাঝে আঙুল বেঁকাতেই হয় মহারাজ, এতে আর দোষের কি আছে? হ্যাঁ, আপনি যা গুণের মানুষ, তাতে তো দোষের কথাটাই প্রথমে মাথায় আসে। তবে এটাও জেনে রাখবেন মন্ত্রী মশাই, প্রজারা কিন্তু মুখ বুজে সব সহ্য করবে না, আর তখনই হিতে বিপরীত হবে। গোপাল তো আচ্ছা ভয় দেখাচ্ছে। হ্যাঁ, পেনাম হই মহারাজ, আমরা আপনার কাছে বিহিত চাইতে এসেছি মহারাজ। আমাদের অভাব অভিযোগ আপনাকে ছাড়া আর কাকে জানাবো মহারাজ? সে তো বটেই, কিন্তু হয়েছেটা কি? তোমরা যে সবাই দল বেঁধে চলে এলে একেবারে। আগে মহারাজ, মন্ত্রী মশাইয়ের অত্যাচার যে দিন দিন বেড়েই যাচ্ছে, খাজনা আদায়ের নাম করে যা ইচ্ছে তাই করছেন। আমাদের একটাই দাবি, এই অত্যাচারী মন্ত্রীকে সরাতে হবে, না হলে আমরা অবস্থান বিক্ষোভ করব। নাওয়া খাওয়া ভুলে এখানেই বসে থাকবো। আমার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যে মহারাজ, এইসব গোপালের উস্কানিতেই হচ্ছে, ওই সবাইকে তাতাচ্ছে। না না, এতে গোপাল দাদার কোনো হাত নেই, মন্ত্রী মশাই মিথ্যে কথা বলছেন। বললেই হলো, গোপাল যে কি ঝানু জিনিস সেটা তো আর বলে দিতে হবে না। বেশ বেশ, এখন কথা কাটাকাটি বন্ধ করো। আর এই যে, তোমরাও একটু সময় দাও আমায়, ভেবেচিন্তে দেখি কি করা যায়। ব্যাপার কি গো? বলি কি এমন রাজকার্য করেছো, খুশিতে একেবারে ডগমগ হয়ে গেলে? কাজ আর আমাকে করতে হচ্ছে না গিন্নি, নিজেদের কাজ প্রজারা নিজেরাই করে ফেলছে। আজ তো তারা একেবারে দল বেঁধে মহারাজের কাছে এসে নিজেদের অভাব অভিযোগ জানিয়েছে। হ্যাঁ, তাই নাকি? তবে তো আমিও এবার আমার দাবি দেওয়া আদায় করে চড়বো। হ্যাঁ, দরকার হলে আমি মহারাজের কাছে যাব। হ্যাঁ, ব্যাস হয়ে গেল। সুযোগ একবার যেই পেয়েছে অমনি খপ করে ধরে ফেলেছে। তবে সেই যাই হোক, মহারাজ এবার কি ব্যবস্থা নেন সেটাই দেখার, বুঝলে? মহারাজ মনে হচ্ছে গভীর কোনো সমস্যায় পড়েছেন। পড়েছি তো বটে, এবারে একেবারে ঘোরতর সমস্যায় পড়েছি।
তাহলে এইভাবে পায়চারি করে বুঝি সেই চিন্তা থেকে বেরোনোর রাস্তা পাচ্ছেন? না না, পাচ্ছি না তো, কিছুতেই কোনো উপায় বের করতে পারছি না। মন্ত্রী নাকি জোর জুলুম করে প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করছে, এবার তাই প্রজারাও বেঁকে বসেছে। তাহলে তাদের সোজা করে দিলেই হয়। তারা কি আর এমনি এমনি সোজা হবে? তাদের দাবি মন্ত্রীকে রাজসভা থেকে সরাতে হবে। কিন্তু সব দিক না খতিয়ে দেখে আপনি হঠকারী কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, তাই তো? একদম ঠিক। কি যে জাঁতাকলে পড়েছি আমি। আর তারপর যা সিদ্ধান্ত নেয়ার সেটা নেবেন। ঠিক বলেছ মহারানী, আমি বরং মন্ত্রী আর গোপালকে নিয়ে ঘুরে দেখব প্রজারা যা বলছে তা সত্যি কিনা। হ্যাঁ হ্যাঁ, আর দেরি না করে কাল সকাল সকালই বেরিয়ে পড়ব। যাই, এই বেলা মন্ত্রী আর গোপালকে খবর পাঠিয়ে দিই। কোথায় ভাবলাম খাজনা আদায় করার তালে টাকা পয়সা সরিয়ে নিজের ট্যাগ ভরবো, তা নয়, এবার তো দেখছি উল্টো চক্করে পড়ে গেলাম। আবার কি নতুন কথা? বরাবরই তো এইরকমই হয়। একরকম ভাবি আর একরকম হয়। মন্ত্রী মশাই, মহারাজ কাল সকালেই আপনাকে দেখা করতে বলেছেন। আপনাকে সঙ্গে নিয়ে উনি নগর পরিক্রমায় বেরোবেন। ব্যাস হয়ে গেল, এবার ঠেলা সামলাও। লোকেরা কি আর ছেড়ে কথা বলবে? তাহলে বুঝছো তুমি কেমন গন্ডগোল পাকিয়েছো। একটা কাজ যদি তুমি ঠিক করে গুছিয়ে করতে পারতে। আমি তো ঠিকই করেছিলাম। আজকাল থেকে মনে হচ্ছে ওই পেট মোটা গোপাল প্রজাদের কান ভাঙিয়ে ওদের তাতিয়ে দিয়েছে। ওই যখন গেছে তখন আর কি করবে? গালে হাত দিয়ে বসে থাকো? না না, তাই আবার হয়? চুপটি করে বসে থাকলে তো ঘটি বাটি সব চাটি হয়ে যাবে। কিছু তো একটা করতেই হবে, কিছু একটা করতেই হবে। এমন কিছু করতে হবে যাতে ওই প্রজারাই আমার গুণকীর্তন করে। ওই আশাতেই থাকো তুমি। প্রজারা ছুটে ছুটে এসে তোমার নামে বাহ বাহ করবে। শোনো শোনো, লোকের কাছে দানবীর হিসেবে নাম যশ পাওয়া চারটিখানি কথা নয়। এর জন্য অনেক অনেক অর্থ ব্যয় করতে হয়, আর তাতে সময় লাগে, সময় তো হবেই, না হলে আর এমনি এমনি কি আমার নাম করবে বলো? তবে আমি বলি কি, এর থেকে অনেক সহজ একটা রাস্তা আছে। রাতারাতি সবাইকে দিয়ে ভালো বলাতে পারবে না, তার থেকে এমন একজনকে যাকে সবাই চেনে, তার মানে তাকে দিয়ে যদি বলিয়ে দেওয়া যায় যে মন্ত্রী অত্যাচারী নয় বরং দানি, তবে তোমার কাজ হয়ে যাবে। তার মানে সেই একজনের কাছে আমার দান খয়রাতির কথা হালকার ওপর ছোট করে বুঝিয়ে দিতে হবে। এই তো, এইবার মনে হচ্ছে তুমি পুরো ব্যাপারটা বুঝে গেছো। না গিন্নি, এই কথাটা তুমি একেবারে ঠিক বলেছো। আমি এবার সেই কাজই করব যাতে সাপও মরবে কিন্তু লাঠি ভাঙবে না। ওই দেখ মন্ত্রীমশাই আসছেন। আমার মনে হচ্ছে মন্ত্রীমশাই এবারে আচ্ছা বেকায়দায় পড়েছেন, না হলে এই সাত তাড়াতাড়ি ছুটে আসেন। বেশ তো, মন্ত্রীমশাইকে কায়দা করে বিপদ থেকে উদ্ধার করব, আর ওই কায়দা থেকেই ফায়দা তুলব। রে, নিজেদের মধ্যে যেন বেশ কিছুটা সলা পরামর্শ করে ফেললি মনে হচ্ছে। না না, এখনো কিছু করিনি, তবে আপনি বললে করতে হবে। সে তো করতেই হবে, করতেই হবে। শোন, তোদের একজন বিশেষ ব্যক্তিকে আমার বাড়িতে এনে হাজির করতে হবে। তারপর সেই দৃশ্য দেখে উনি নিজে আমার দানের কথা জানবেন আর সবার কাছে আমার দানের কথা প্রচারও করবেন। আর এইভাবেই আপনার নাম যশ রাজ্যের কোনায় কোনায় ছড়িয়ে পড়বে। এবার বল বল, আমার পরিকল্পনাটা কেমন বল। এ আর বলার কি আছে, এমন জিলিপির পেঁচ আপনার মাথা ছাড়া আর কার মাথা থেকে বেরোবে? এই, তোরা আমার নিন্দে করছিস না প্রশংসা? আগে আমরা কখনো আপনার নিন্দে করতে পারি? বেশ 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 বেশ, তবে যেমন বললাম তেমন করে ফেল। যেভাবেই হোক ওনাকে বুঝিয়ে সুঝিয়ে এখানে হাজির করাতেই হবে। আর তার জন্য তোদের ওর গতিবিধির ওপর নজর রাখতে হবে। যা করার কাল সকালেই করতে হবে, হাতে কিন্তু একদম সময় নেই। আপনি কিচ্ছু ভাববেন না মন্ত্রীমশাই, আমরা ঠিক ফুসলিয়ে ফাসলিয়ে নিয়ে চলে আসবো। সেই কখন থেকে অপেক্ষা করছি।
অথচ মন্ত্রীর পাত্তা নেই। সে যে মনে মনে কি ভেবে রেখেছে কে জানে। মনে করার আর কি আছে মহারাজ? ধরা পড়ে যাওয়ার ভয়ে মন্ত্রীমশাই নিশ্চয়ই পিঠ টান দিয়েছেন। মন্ত্রী যদি এমন কিছু মতলব আঁটে, তাহলে আমিও এমন পেঁয়াজ কষবো যে সে একেবারে টের পেয়ে যাবে। টের তো যা পাওয়ার পেয়েই গেছেন, এখন আর কোন মুখে আপনার সামনে এসে দাঁড়াবেন? না না না, আর অপেক্ষা করা যাবে না। এবার চলো তো, তোমাতে আমাতেই নগর পরিক্রমায় বেরিয়ে পড়ি তবে। মহারাজ কি কোথাও বেরোচ্ছেন? না মানে পিছু ডাকলাম বলে কিছু মনে করবেন না, আসলে একটা খবর দিতে এলাম। খবর? কি খবর? আগে মন্ত্রীমশাইয়ের তো এই সময় আপনার সঙ্গে নগর পরিক্রমায় বেরোনোর কথা ছিল, তবে উনি আসতে পারবেন না। আসলে বেশ কিছু সাহায্য প্রার্থী এই সময় তার বাড়িতে এসে উপস্থিত হয়েছে, তাই মন্ত্রীমশাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে এই খবরটা আপনাকে জানিয়েছেন। তাই নাকি? কই, মন্ত্রীর এই গুণের কথাটা তো আগে কখনো শুনিনি। গুণের পরিমাণ বেড়ে গেলে কিন্তু আবার নুনে পোড়া হয়ে যেতে পারে মহারাজ। না 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 না, সব সময় মন্ত্রীমশাই নিন্দে করলে তো আর হবে না, তার ভালো কাজের প্রশংসাও তো করতে হবে। কিন্তু লোকে তো সে কথা বলে না। মহারাজ, মন্ত্রীমশাইয়ের নামে লোকের প্রচারে কান দেবেন না। উনি আসলে বিরাট দাতা, তবে উনি প্রকাশ্যে কাউকে দান করেন না, গোপনে দান করেন। তৃতীয় জন ওনার দানের কথা জানেও না। সে তো খুবই ভালো কথা। না না না, এই ব্যাপারটা যত শুনছি ততই ভারী ভালো লাগছে। সে আপনি যাই বলুন মহারাজ, আমার তো মনে হচ্ছে ডালমে নিশ্চয়ই কুছ কালা হ্যায়। আবার তুমি মন্ত্রীর কাজে গলদ ধরার চেষ্টা করছো। বেশ বেশ, তোমার যখন তার ভালো কাজে বিশ্বাস নেই, তখন তোমাকে সেখানে যেতে হবে না। তবে এই সব শোনার পর আমাকে তো একবার সেখানে যেতেই হবে। আমি নিজেই মন্ত্রীর বাড়িতে গিয়ে দেখব মন্ত্রী কেমন দান ধ্যান করে। সে আমাকে আপনি নাই নিয়ে যান, তবে আমি না গেলেও আমার চোখ সব দেখতে পাবে। নগর পরিক্রমা ছেড়ে আমি আগে বরং মন্ত্রীর দান ধর্ম দেখব। মন্ত্রী গেলে কোথায়? আরে মহারাজ, আপনি! আমার কি সৌভাগ্য যে আপনি স্বয়ং এসেছেন আমার বাড়ি। না এসে আর উপায় কি বলো? তোমার দান ধ্যানের যা খতিয়ান শুনলাম, তারপর তো আর না এসে পারা যায় না। না মানে তেমন কিছু না, আমি দান করতে চাই, তবে যশলাভ করতে চাই না মহারাজ। এসব কথা শুনলেও মন ভরে যায়। আগে মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, ঘরে আছেন? বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি মন্ত্রীমশাই। আমি চোখে বড় একটা ভালো দেখতে পাই না, তাই এই চেয়ে চিনতেই চলে আমার। বুঝেছি বুঝেছি, তা এমন অসুবিধা নিয়ে এতদিন পরে তুমি এলে? তুমি আরো আগে আসতে পারতে। এই নাও, এই নাও, ওই 100 মোহর আছে এই থলিতে। ফুরিয়ে গেলে আবার এসো কেমন? আর শোনো, আমার এই ক্ষুদ্র দানের কথা 5 কান করে আমাকে আর লজ্জায় ফেলো না। হ্যাঁ, ওপরওয়ালা আপনার মঙ্গল করুন মন্ত্রীমশাই। এই বৃদ্ধ ভিখারিকে কিছু দান করবেন বাবা, আপনার অনেক মেহেরবানি হবে, অনেক নাম যশ হবে। নাম যশের দরকার নেই বাপু, তোমার কোনো মতে দুবেলা দুমুঠো জুটে গেলেই আমার ভালো লাগবে। এই নাও, এই নাও, এই 100টা মোহর রাখো এখন, পরে লাগলে আবার এসো। হ্যাঁ, ধন্য আপনি, ধন্য আপনার দান ধ্যান, ধন্য ধন্য। একের পর এক সবাই তো এসেই চলেছে দেখছি, আর মন্ত্রীরও কোনো বিরক্তি নেই। কেমন হাসি মুখে সবাইকে দান করে যাচ্ছে, অথচ নাম কেনার কোনো ইচ্ছেই নেই। না, বটা ঘটার কাজ আছে বলতে হবে। কেমন নিখুঁত ছদ্মবেশ ধরে ঘুরে ফিরে আসছে। এসেছি যখন, তখন আরেকটু না হয় দেখেই যাই। হ্যাঁ হ্যাঁ, বসুন না, যতক্ষণ খুশি বসুন। বটা ঘটাকে তো বলাই আছে, ওরা ঠিক পালা করে করে চালিয়ে যাবে।
ব্যাপার কি বলো তো, সে তখন থেকে জ্ঞাত হয়ে বসে আছো। বলি হয়েছেটা কি তোমার? না না, আমার আবার কি হবে? যা হবার সে তো মন্ত্রী মশাইয়ের হবে গিন্নি, আমি তো বসে বসে দেখবো। হ্যাঁ হ্যাঁ, ওই দেখা ছাড়া আর কি বা করতে পারো? আর এখনো কতক্ষণ এরকম করে দেখবে শুনি? শুধু কি আর আমি একা দেখছি গিন্নি, আমার তো আরো 5 জোড়া চোখ আছে। দেখি তারা এখন কি দেখে আসে। আবার আবার সেই ঘুরিয়ে ফিরিয়ে বলতে শুরু করলে। ঘুরিয়ে ফিরিয়ে কিনা জানি না, তবে দাদু ওদিকে মন্ত্রী মশাই বাড়িতে দেখে এলাম একের পর এক সবাই এসে দান চাইছে। মন্ত্রী মশাই বলে বলে দান করছে, একজন চলে গেলেই আরেকজন আসছে। মন্ত্রী মশাই কোনো বাক বিতণ্ডায় যাচ্ছেনই না, সবাইকে হাসি মুখে মোহরের থলি দিয়ে দিচ্ছেন। তুমি যেমন বলে দিয়েছিলে আমরা ঠিক তেমন ভাবে লক্ষ্য রাখছিলাম। মহারাজ ওখানে যাওয়ার পর থেকেই এক এক করে সবাই সাহায্য চাইতে আসছিল। এখনো মহারাজ কেমন হাসি হাসি মুখ করে বসে আছেন দেখে এলাম। মন্ত্রী মশাইয়ের মুখেও কোনো বিরক্তি নেই। আচ্ছা দাদু, ওই মন্ত্রী মশাই যেমন দান ধ্যান করেন, কই আগে তো সেটা জানতাম না। এই দেখো দেখো, মন্ত্রী মশাইকে দেখে শেখো। সে তো বটেই, শিখবো বই কি। তবে নিজের কৃতকর্মের ফল উনি নিজেই পাবেন, একটু অপেক্ষা করো গিন্নি। তার মানে গোলমাল যে একটা কিছু হচ্ছে সেটা দাদু ধরে ফেলেছে। তবে শুধু আমি ধরলে তো হবে না, ধরতে হবে মহারাজকে। পুটি, তুই বরং একটা কাজ কর, তোর বাবা আর তোদের এক প্রতিবেশীকে ডেকে আনতো দেখি। আর বাকিরা শোন, তোদের কাজ শেষ হয়ে যায়নি কিন্তু, তোরা তোদের নজরদারি চালিয়ে যা। না, আর মনে হয় কেউ আসবে না আজ। চলো মন্ত্রী, এবার একটু জিরিয়ে নাও বরং। না না মহারাজ, মানুষকে সাহায্য করায় আমার কোনো ক্লান্তি নেই। ওরা যতক্ষণ আসবে ততক্ষণ আমি সাহায্যের হাত বাড়িয়ে দেব, যতটা যা পারি আর কি। একটার পর একটা ছদ্মবেশ পাল্টে পাল্টে যে অস্থির হয়ে গেলাম। যা বলেছিস ভাই, সব রকমই তো সেজে ফেললাম, আর তো তেমন কিছুই বাকি নেই। এদিকে মহারাজেরও তো ওঠার নাম নেই। মন্ত্রী মশাইও তো গ্যাট হয়ে বসে আছে, উঠে গিয়ে তো সদর দরজাটা বন্ধ করে দিয়ে আসতে পারে, তাহলেই ল্যাটা চুকে যায়। কি আর করবি, চল আরেকটু অভিনয় করে দেখাই, তাতে যদি আরেকটু বেশি মাল করি পাই। তুই বোবা হয়ে যা আর আমি কালা। এই দিন দরিদ্র ফকিরকে কিছু সাহায্য করবেন বাবা? আহা, তুমি আমার দরজায় এসেছো আর আমি সাহায্য করব না, তাই আবার হয়? এই নাও এই নাও, এই মোহরের থলিটা রাখো তুমি। আপনার অনেক মেহেরবানি। না, মন্ত্রীকে যত দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। ওই তো আবার একজন এসেছে মনে হচ্ছে। মন্ত্রী মশাই, আপনি কি আমার দিকে একটু মুখ তুলে তাকাবেন না? বড় আশা নিয়ে এসেছিলাম আমি। এসেছো যখন, তখন তুমি আর খালি হাতে ফিরবে না। এই নাও, এই মোহরের থলিটা রাখো। মন্ত্রী, আমার আর বলতে বাধা নেই যে তোমার এই দান ধ্যান দেখে তোমার সম্বন্ধে আমার ধারণাই বদলে গেছে। না না মহারাজ, এ আর এমন কি, এসব তো খুবই সাধারণ ব্যাপার। আমি নিজে এবার সবাইকে বলবো যে মন্ত্রী মোটেই অত্যাচারী নয়, বরং তার মতো দানবীর এই কৃষ্ণনগরে আর দুজন নেই। সেটাই তো আমি চাইছিলাম মহারাজ। যাক, শেষ পর্যন্ত তাহলে আপনাকে কায়দা করতে পেরেছি। তবে এবার তো আসল কাজই বাকি। খুব হয়েছে দান ধ্যান, কিছুক্ষণ পরে গিয়ে ঘরের লক্ষ্মী আবার ঘরেই ফিরিয়ে আনতে হবে। এ কি মহারাজ, আপনি কি তবে একা একাই নগর পরিক্রমা সেরে ফিরলেন নাকি এতক্ষণে? না না, পরিক্রমার হলো কই, তবে তার আর বিশেষ প্রয়োজনও নেই। কেন কেন, এমন কি হলো? কি হলো মানে, মন্ত্রীর বাড়িতে গিয়ে তো আমি নিজের চোখে দেখলাম প্রজারা যা বলেছে তা সব মিথ্যে। ও তাই বুঝি। গোপাল দাদু, তুমি যেমন বলেছিলে আমরা তেমনই নজর রাখছিলাম। মহারাজ চলে আসার পরেই মন্ত্রী মশাই বেরিয়ে পড়েছেন। নিজের মনেই বলতে বলতে যাচ্ছিলেন যে মানিকচর চম্পট দেওয়ার আগেই ঘরের লোকই ঘরে ফিরিয়ে আনতে হবে। ব্যাস ব্যাস, আর বলতে হবে না। লক্ষ্মী ফেরাতে মন্ত্রীমশাই যে কোথায় যাচ্ছে সেটা বুঝে গেছি, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না। সব বুঝে যাবেন মহারাজ, তবে তার জন্যে যে আর একবার আপনাকে কষ্ট করে আমার সঙ্গে আসতে হবে। চলো তাহলে, কোথায় যেতে হবে যাই।
কিরে বটা ঘটা, ভেবেছিস মোহরের থলিগুলো বগল দাবা করে বহাল তবিয়তে গা ঢাকা দিবি? সেগুড়ে বালি, দে 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 দে, দেখি 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 আমার এই মোহরের থলিগুলো আমাকে ফেরত দে দে। না না, পালাবো আর কোথায়? আপনার মোহর আপনাকেই দেব। তার বদলেই তো আপনি আমাদের পুষিয়ে দেবেন। এই কথার মারপ্যাচ ছেড়ে 10টা থলি ফেরত দে, আমার সব গোনা আছে। 10টা তো নয় মন্ত্রী মশাই, এই নিন সব মিলিয়ে এই 8 থলি মোহরই আমরা পেয়েছি। হ্যাঁ। কেন কেন কেন? আমি তো 10টা থলি দিয়েছি। দেখ, একদম চালাকি করার চেষ্টা করবি না। বের কর বের কর, আরো 2টো থলি বের কর বলছি। আপনি বিশ্বাস করুন মন্ত্রী মশাই, আমরা মিথ্যে কথা বলছি না। সে কি? বাকি দুবার তাহলে কারা ভিক্ষে চাইতে এলো? কারা মোহরের থলি নিয়ে গেল রে? এ বাবা, এ কি হলো? সেই থলি দুটো এরা নিয়েছে মন্ত্রী মশাই, খোঁড়া আর ফকির সেজ। এই কে মানে কারা মানে সে আবার কি? আপনি ধরা পড়ে গেছেন মন্ত্রী মশাই। আর আপনার দান ধ্যানের গোপন কৌশল মহারাজও এবার বুঝতে পারছেন নিশ্চয়ই। বটা আর ঘটাকে সাহায্য প্রার্থী সাজিয়ে দান নয়, দানের অভিনয় করছিলেন আপনি। আমি সেটা বুঝতে পেরে আমার এই পরিচিত দুজনকে তাদের মাঝে জুড়ে দিয়েছি শুধু। কিন্তু আমি তো মানে না মানে ইয়ে মানে আর মানে মানে করতে হবে না। এবার আমি বুঝতে পারছি প্রজারা যা বলেছিল তা মিথ্যে নয়। আগামী 7 দিনের মধ্যে প্রজাদের কাছ থেকে জোর করে আদায় করা সব অর্থ তুমি সুদ সহ ফেরত দেবে। আমি মারা পড়ে যাব মহারাজ, এবারের মতো আমাকে ছেড়ে দিন মহারাজ, এমন কাজ আর করব না মহারাজ। যাও, যেমন বললাম তেমনই করো, না হলে তোমার কপালে আরো শাস্তি অপেক্ষা করছে। না 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 না, রক্ষা করুন মহারাজ, মহারাজ মহারাজ রক্ষা করুন। আমি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি মহারাজ, এক্ষুনি যাচ্ছি। সত্যি গোপাল, তুমি না থাকলে যে কি হতো। মন্ত্রী তো আমাকে বেমালুম টুপি পরিয়ে দিত। সত্যি তোমার তুলনা হয় না গোপাল। আজকের দিনটা বেশ ভালোভাবে কেটে গেল। আর 2টো দিন গেলে মাস শেষ হবে, বেতন হবে। বেশ সুখেই আছি। কি গো গোপাল দাদা, আছো কেমন? আরে তুমি, তোমার ব্যবসাপত্র কেমন চলছে? ভালোই চলছে তোমাদের আশীর্বাদে। এই চা, একটা কথা বলতে ভুলে যাচ্ছিলাম। কি কথা গো? গিন্নিমাকে 2টো শাড়ি দিয়ে এলাম। মাসের শেষে শাড়ি? এই তো আমার আনন্দটাই কেমন যেন মাটি হয়ে গেল গো। আরে গোপাল দাদা, মাসের যে শেষ সে কি আর বুঝিনি? সে আমি খুব ভালো জানি। আর 2 দিন পরে মাস পয়লা, আমি তো দাম নিইনি। ও নাওনি? বাহ, খুব ভালো। গোপাল দাদা, শুধু তুমি বলে আমি খুব কম দামে শাড়িগুলো দিয়েছি। অন্য কেউ হলে আমি 5 মোহর নিতাম। বাহ, তাই? কি আনন্দ আমার গো। তা কত দক্ষিণা নিচ্ছ বলো তো? গিন্নিমা তো 2টো শাড়ি নিয়েছে, এই শাড়ি প্রতি আমি নিয়েছি 3 মোহর। সব মিলে 3 দুগুণে 6 মোহর। 6টা মোহর? সত্যি তুমি কত আমার কথা ভাবো বলো তো। 2টো শাড়ির দাম 10 মোহর হতো, সেই জায়গায় তুমি নিচ্ছ 6 মোহর। ভাবা যায়? তবে তোমাকে কত ভালোবাসি বলো, কত মানি। হ্যাঁ, সে তো আমার পরম সৌভাগ্য। আমি আসি গো। কবে নাগাদ আসবো গোপাল দাদা তোমার বাড়ি? ওই শাড়ির দাম নেবার জন্য তো। ওই মাস পয়লাতেই এসো। ঠিক আছে গোপাল দাদা, দাম নিয়ে আমি একদমই ভাবি না। ও তোমার কাছে থাকা আর আমার কাছে থাকা একই ব্যাপার। তাহলে মাস পয়লাতে তোমার বাড়ি যাচ্ছি। উফ, কথা বলতে পারে বটে। সত্যি একেই বলে কইয়ে বলিয়ে। একি গো, কি হলো? একি তুমি কি ফুল লাগিয়েছো? বয়স তো দেখি 2 কমে গেছে গিন্নি। যা, কি যে বলো না। আজ একটু ইচ্ছে হলো তাই একটু সাজলাম। তোমার ভালো লাগেনি? ব্যাপারটা ঠিক কি হচ্ছে ধরতে পারছি না তো। কি গো, কথা বলছো না কেন? বলো বলো। হ্যাঁ, আমি তো বাক্যহারা গিন্নি। কি বলবো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। তুমি মুখ হাত ধুয়ে এসো, আমি তোমার জন্য জল খাবার আনছি। হ্যাঁ, এইখানে মানুষটাকে খেতে দি, থালায় সাজিয়ে দি মিষ্টিগুলো।
দেখতে ভালো লাগবে। আর এইখানে রাখি মুড়ি আর বাতাসা। কি কি দেখি? আচ্ছা, আমি এটা কি সত্যি দেখছি? বসো, কি ভাবছো বলো তো তখন থেকে? আচ্ছা গিন্নি, আমার চোখ কান নাক সব কিছু খোলা আছে, নাকে ঢুকছে সুন্দর গন্ধ, এসব কি সত্যি? এই তখন তুমি কত ভালো ভালো কথা বললে, সব শুনলাম। হ্যাঁ গো, আমার কান ঠিক আছে তো গিন্নি? হ্যাঁ গো হ্যাঁ, সব সত্যি। তুমি সত্যি, আমি সত্যি, এই মিষ্টিগুলো সত্যি। আচ্ছা, এই রকমটা প্রতিদিন হয় না কেন গো? এই শোনো না, একটা দারুণ দারুণ ঘটনা ঘটে গেছে। সত্যি, তোমায় সবাই কত সম্মান করে। হ্যাঁ, আসল কথায় এসো। আমায় সম্মান করে কি করে বুঝলে? আজ শাড়িওয়ালা এসেছিল বুঝলে, আমি কিছুতেই নেব না। যতবার বলছি এখন মাসের শেষ, হাতে মোহর নেই, কিন্তু সে শুনবে না। হ্যাঁ, তারপর কি হলো? শাড়ি নিলে না? নিলাম না আবার। শাড়িওয়ালা এমন ভাবে বললো যে নিতে বাধ্য হলাম। আমার নেবার খুব একটা ইচ্ছে ছিল না, জানো তো। আস্তে আস্তে ঝোলা থেকে বেড়াল বেরোচ্ছে। তখন বললে না যে শাড়িওয়ালা আমাকে খুব সম্মান করে? সত্যি তো করে। আমাকে দুটো শাড়ি দেখালো, কি সুন্দর শাড়ি গো। দাম বললো 10 মোহর। দুটো শাড়ি আমাকে জোর করে দিয়ে বললো, এ গিন্নিমা, তোমাকে 10 মোহর করে দিতে হবে না, তুমি 8 মোহর করে দেবে। গোপাল দাদার সাথে আমার আজকে সম্পর্ক। কি হলো? শাড়িওয়ালা বলল 3 মোহর। বুঝলাম, এই খাতিরের অন্য অর্থ। শাড়িগুলো দেখবে না? হ্যাঁ, আগে এই মিষ্টিগুলো আয়েশ করে শেষ করি, তারপর দেখব। ভাবা যায় 3 মোহরের জায়গায় 8 মোহর। আচ্ছা, ঠকান ঠকলাম, 5 মোহর ঠকে গেলাম। এই বটা, এই বটা, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর সাথে অনেক কথা আছে, দাঁড়া। কি হলো? আমার ঘাট ধরেছেন কেন? তোর ঘাড় ধরে যদি ঘটার ঘাড় পাওয়া যায়, ঘটা যে আমার থেকে 30 মোহর ধার করে সেই যে গা ঢাকা দিল, আর তো আমার সামনে আসছে না রে বটা। আসলে ওর সময়টা এখন ভালো যাচ্ছে না, হাতে কাজ নেই, তাই ট্যাঙ্কের জোর নেই। ওসব ছেদো কথায় কাজ নেই। আমার ধারটা যদি কাল পরশুর মধ্যে শোধ করতে না পারে, তাহলে কিন্তু খুব খারাপ হবে। বটার হাতে তো সত্যিই কিছু নেই। ঠিক আছে, আপাতত যেটুকু পারে সেটুকু দিক। তুই গিয়ে বল কিছু উপর হস্ত করুক। ঠিক আছে, আমি গিয়ে বলছি। বটা, আমার সাথে বেইমানি চলবে না। যদি দেখি তুইও খেলছিস, তাহলে আমি কিন্তু ঘটার ধার তোর ঘাড় ধরে শোধ করে নেব। এই রে, এটা কি বলছেন মন্ত্রী মশাই? ঘটার ধার বটা শুধবে? ঘটার আগে কে? বটা। তাহলে কান টানলে মাথা আসে, তাই ঘটাকে টানলে বটা আসবে। চলি, কথাটা মনে রাখিস। না, ঘটাকে গিয়ে বলতেই হবে। এক, দুই, তিন, চার। আচ্ছা, একা একা মোহর কোনা আর আমার কাছে কাঁদুনে গাওয়া। কিরে, চমকে উঠলি যে? না 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 না, মানে ওই ইয়ে। আমিও তো ইয়ে টিয়ে বুঝি না। মন্ত্রী মশাই আমাকে আজ ডেকে দু কথা শুনিয়ে দিল। কি শোনালো আমাকে বল। তোকে বলে আর কি হবে? তুই তো আগে থেকেই হাত গুটিয়ে আছিস, কিন্তু বললেই তো কাঁদুনে গাইতে শুরু করবি। আর কিন্তু হবে না। মানে? মন্ত্রী মশাই কিন্তু আমাকে ধরেছিল, তুই দিতে না পারলে ওই ধার আমার ঘাড়ের উপর দিয়ে চালাবে। এবারে দেখা হলে তুই একটু বলে দিস, কিছুদিনের মধ্যেই পুরো মোহর শোধ দিয়ে দেব। ওতে চিড়ে ভিজবে না। আমি মন্ত্রী মশাইকে যা দেখেছি তাই বলেছি। তোর কাছে এখন যা আছে তাই দিয়ে ব্যাপারটা সালটে নে। তোর কাছে এখন কত আছে রে? আমার কাছে 15 মোহর আছে। তুই এক কাজ কর, ওই 15 মোহর দে, আমি বিষয়টা দেখছি। বলছিস হয়ে যাবে? শোন, তুই কিন্তু মন্ত্রীমশাইয়ের কাছে যাবি না। আমি ভুজুং ভাজুং দিয়ে মন্ত্রীমশাইকে দেখছি। ব্যাপারটা আমার হাতে পুরো ছেড়ে দে। আমি তো তোর উপরই আমার শরীর ফেলে দিয়েছি বটা। যা করবি তুই করবি। ঠিক আছে, আমি যা বলবো তুই তাই করবি। ঠিক আছে? ঠিক আছে।
আজকের সন্ধে থেকে সময়টা যেন আমার কাছে স্বপ্নের মতো চলে যাচ্ছে। আহ, ঠকেও কিরকম সুখ। এই নাও, এক কিলি মুখে দাও, মুড়ি আর এলাচ দিয়ে সেজ এনেছি গো। হ্যাঁ, বাবা, ঠকেও সুখ কেনা যায়? 5 মোহর ঠকলাম। এই মাঝে মাঝে কোথায় হারিয়ে যাচ্ছ? তোমার এই এক খেলিতে খিলখিলিয়ে উঠছি আর ভাবছি। কি ভাবছো? না থাক, বুঝলে গিন্নি, এমন কিছু কথা আছে যেগুলো না ভাবতেই ভালো লাগে, বললেই ঠিক উল্টো প্রতিক্রিয়া হবে। তাই যেগুলো ভেবে আনন্দ পাই সেগুলো ভেবেই যাই, ভেবেই আনন্দ পাই। বুঝলাম না। হ্যাঁ, কিছু কিছু কথা আছে যেগুলো না বোঝাই ভালো। যে শাড়িগুলো দেখলে সেগুলো আমাকে খুব ভালো মানাবে না? হ্যাঁ হ্যাঁ, মানাবে তো, না মানালে নেবে কেন? নাও গিন্নি, শুয়ে পড়ো, কাল আবার সকালে কাজ আছে, রাজসভা আছে। বুঝলে, আমাদের রাজ্যকে ঠগ মুক্ত করতে হবে। আমার রাজ্য হবে পবিত্র আর ভালো মানুষদের জন্য। ঠগ মুক্ত? এই, তুমি হাসলে কেন গোপাল? হাসলাম এই কারণে যে ঠগ মুক্ত রাজ্য অসম্ভব। কি বলছো কি গোপাল? এ কাজ মোটেই অসম্ভব নয়। গোপালের সবটাতেই না। গোপাল হলো ঘাড় নড়া বুড়ো, শুধু ঘাড় নেড়েই আছে। আমাকে নিয়ে যতই মজা করুন না কেন, আমি যেটা বলেছি সেটাই সত্যি। তার মানে তুমি বলছো ঠগ জোচ্চোরকে এখান থেকে সরানো যাবে না? মহারাজ, ঘরে ঘরে ঠগ বসে আছে। কি সব কথা বলছো গোপাল? যত সব ভুলভাল কথা বলছো। ভুলভাল কথা নয়, ঘোরতর বাস্তব। তুমি যে কথাটা বলছো সেটার প্রমাণ দিতে পারবে? আমাকে প্রমাণ দিতে হবে না, আপনি ঠিক প্রমাণ পেয়ে যাবেন। কিভাবে পাবেন, কতদিনে পাবেন, সেটা অবশ্য সময়ের উপর নির্ভর করছে। খুব তাড়াতাড়ি হতে পারে, আবার দেরিও হতে পারে। এরকম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো কেন? কোনো কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলছি না মহারাজ, শুধু চোখ কান খোলা রাখতে বলছি। খোলা রাখলেই বুঝতে পারবেন। মন্ত্রী, গোপাল যাই বলুক না কেন, তুমি কিন্তু কাল থেকেই ঠগ বাছা শুরু করে দেবে। মন্ত্রী মশাই, দেখবেন ঠগ বাজতে গা উজাড় হয়ে যাবে। এখানে চুপ করে দাঁড়িয়ে থাকি, মন্ত্রীমশাই আসবে আর ঘটার ধারটা শোধ করে দেব, কিন্তু 15 মোহর দেব না, আমি দেব 10 মোহর। 5 মোহর আমার মজুরি। বটা দাঁড়িয়ে আছে দেখছি, দেখি কাল তো ধারের কথা বলেছি, দেখি ধার আজ শোধ করে কিনা। এ বটা, কতক্ষণ দাঁড়িয়ে আছিস? বেশিক্ষণ নয়, এই একটু আগেই এসেছি। ঘটার সাথে দেখা হয়েছে? কিছু বলেছিস? বলেছি, আপনার ধারের কথা বলেছি। ঘটা কিছু মোহর দিয়েছে। দিয়েছে? বাবা বাবা বাবা, তা কত দিয়েছে? মন্ত্রীমশাই, ঘটার অবস্থা খুব খারাপ, ও খুব কষ্টে আছে। ও 10 মোহরের বেশি দিতে পারলো না, একটু দয়া করে ক্ষমা করে দিন। মাত্র 10 মোহর? ঠিক আছে, তাই দে, কিছু তো দিল, দে। এই নিন মন্ত্রীমশাই। আর 20 মোহর কবে দেবে জিজ্ঞেস করে নিস, কেমন? ঠিক আছে, আমি এখন চলি। যাক, কিছু তো পেলাম। গোপাল কিরকম একটা কথা বললো, সবাই নাকি ঠক। এই তো ঘটা বটাকে মোহর দিল আর বটা আমাকে দিল, কেউ তো কাউকে ঠকালো না। বুঝলে গোপাল, তুমি আজ দারুণ একটা কথা বলেছো, যেটা আলোড়ন ফেলে দিয়েছে। চমক লেগেছে সবার। ভুক্তভোগী তো আমি, তাই তো বলেছি। কি হয়েছে গোপাল, তুমি খুলে বলো দেখি। তুমি ভুক্তভোগী? তোমাকে কে ঠকালো? এখন তো খুলবো না, শুধু দেখে যাও আরো কতজন ঠকে। কি দেখার কথা বলছো গোপাল? আর কে কে ঠকবে? আছে আছে, সব জানতে পারবে, তবে ঠকাতে মজা আছে। ঠকতে আছে মজা? কি যে আজব কথা, ঠকে হবে ভজা, বুকে মিষ্টি ব্যথা। না, পুরো বিষয়টা আরো জটিল হয়ে গেল। খুব সাধারণভাবে ভাবো, সব কিছু খুব মসৃণ মনে হবে, তবে মাঝে মাঝে বোকা সাজা কিন্তু খুব স্বাস্থ্যকর। কি যে সব বলছো না গোপাল, আমি খুব বিভ্রান্ত হয়ে যাচ্ছি। ঠকতে যে কারো মজা লাগে তোমার কাছেই প্রথম শুনলাম। চলো
চলো বাড়ি যাই। ওমা, তুমি দাঁড়িয়ে আছো, কেউ আসবে নাকি? কেন তুমি আসবে না? তাই তাই তো দাঁড়িয়ে আছি তোমার জন্য। আমার জন্য? কেন? ওমা কি গো, তোমার জন্য দাঁড়াবো না তো কার জন্য দাঁড়াবো? তুমি না একটা কি? আমি কি? তুমি একটা হাদা। এবার এসো ঘরে। ব্যাপারটা কি হচ্ছে ঠিক বুঝতে পারছি না। তোমার জন্য কত কি করেছি দেখো। যাও যাও যাও, হাত মুখ ধুয়ে এসো। মানে বলছি যে আজ কি হয়েছে গো? শোনো না, কাল মায়ের কাছে কিছু পাঠাতে হবে, কিছু মোহর দিতে হবে। আচ্ছা, এবার বুঝলাম কেন এত আদর। কত গো? শোনো না, তুমি 50 মোহর দাও, আমি তাতে সব ব্যবস্থা করে পাঠিয়ে দেব। তুমি একদম চিন্তা করো না, চিন্তা সব আমার, বুঝলে? বুঝলাম। যাক গে, সারাদিন কাজের পর এত মধুর ব্যবহার। 50 মোহর যায় যাক। এই নাও গিন্নি, 50 মোহর। আমি কাল যাব। না না, তুমি কাজের মানুষ, কাজ ছেড়ে কোথায় যাবে? আমি সব ব্যবস্থা করেছি, তুমি কিচ্ছুটি ভেবো না। এই বটা, ধারটা শোধ করেছিস? হ্যাঁ, করেছি তো। তোর ধার শোধ হয়ে গেছে, একদম ভাবিস না। মন্ত্রীমশাই কিছু বললেন? কি আর বলবেন, কিছুই বলেননি। আমি ভাবছিলাম কত কি বলবে।